চাইল্ড লেবার। এ কোথা থেকে আর কেউ ভূত জোগাড় করেছে রঞ্জন? মাসি বলে ডাকে তাকে। পাশের ফ্ল্যাটের রমলাকে তার কাজের ছেলেটা কি সুন্দর মিম সাহেব বলে ডাকে, কান জুড়িয়ে যায়। ওই রকম একটা চটপটে কাজের ছেলে চেয়েছিল মৌসুমি, কিন্তু কমলির কাণ্ড কারখানা দেখো, ছেলের বদলে জোগাড় করলো এক মেয়ে। ডাকডোকের যার ছিঁড়িছাড় নেই। কান প্রাণ জুড়ানো মেম সাহেবের জায়গায় তাকে ডাকে মাসি বলে। শুধু তাই, সে মাসি হলে রঞ্জন কাকু হয় কি করে? চন্দ্র অবশ্যই তার থেকে 1-8 বছরের ছোট, তাই বলে মনিবের মেয়ের নাম ধরে ডাকবি তুই? অপরাধ নয়? চন্দ্রা তার বাবার মেয়ে, কাঠফাটা রোদের দিনের পাড়ির মতো ক্ষমার ভাঁড় নিয়ে বসে আছে। ভুলভ্রান্তি দ্রষ্টুটি যাই করুক, আজলা ভরে ক্ষমা করে দিয়ে যায়। চন্দ্র যদি তার নাম ধরে ডাকায় এতটুকু বিরক্তি প্রকাশ করত মৌসুমি, তাহলে 3 ধমকে কাজের মেয়ের ওই ঔদ্ধত্য ভুলিয়ে ছেড়ে দিত। আরও অবাক, চন্দ্র উল্টে তাকে গৌরীদি বলে ডাকে। অপরাধের কি শেষ আছে গৌরী? মায়াময় মুখখানাতে অবেলায় ভেসে আসা অন্যমনস্ক মেঘের মতো তার চোখ দুটোতে কি একটা গভীর আকর্ষণ আছে। লোকের দৃষ্টি দুদণ্ড থমকে থেমে থাকে তার দিকে তাকালে। এহেন গৌরীর উপর মৌসুমীর বিকর্ষণকে দোষ দেওয়া যায় না। ছাদে বসে মুড়ি ছড়াচ্ছিল গৌরী। পায়রাগুলো তাকে ঘিরে ধরে বকবকম গান শুনিয়ে আরও ভিক্ষা চাইছিল। একটু নিজে খেয়ে খানিকটা সে দান করছিল পাখিদের। নিচে সে পাউরুটি সেকে ডিম ভেজে দিয়ে এসেছে ওদের জন্য। মাসি তাদের খাবার সময় তৃতীয় ব্যক্তির উপস্থিতি পছন্দ করে না। হাতে গুড়মুড়ির বাটি নিয়ে তাকে ছাদে পাঠিয়ে দেয়। এই সময়টায় বহু দূর থেকে কে যেন ডাকে তাকে, গৌরী খাবি আয় মা, তোর পছন্দের তালের বড়া ভেজেছি আজ। এই ভৌতিক ডাকটা যখনই কানে আসে, 2 ফোঁটা জল এসে যায় চোখের কোলে। মাসির হঠাৎ তাকে সেই অবস্থায় 1-8 দিন নিচে চলে যায় গৌরী। ধরা পড়ে যায় কাকুর কাছে। ভারী কোমল প্রাণ কাকুর। কাকুর চোখের বেদনা সে স্পষ্ট দেখতে পায়। তাকে আড়ালে পেলে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, কাকু আজ ছাদে বসে কাঁদছিলিস তাই না? এখানে তোর বড় কষ্ট তাই না রে? অন্য কোথাও কাজ খুঁজে দেবো তোকে? না না, সবাই মাথা নাড়ায় গৌরী। চন্দ্রাকে আমি ছেড়ে কোথাও যাব না। চন্দ্রাকে তুই খুব ভালোবাসিস তাই না? আমার চেয়ে আর কেউ নেই কাকু, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রঞ্জন বলে, কেন রে, আমিও তো আছি। ভয় কি তোর? ওদিক থেকে ডাক আসে, গৌরী। চোখে জল মুছে গৌরী সাড়া দেয়, যাই মাসি। চন্দ্রা হাত ধরে টেনে গৌরীকে বসালো তার বিছানায়। বসত গৌরীদি। সভয়ে চন্দ্রার হাত ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালো গৌরী। না চন্দ্রা, মাসি রাগ করবে। মা বাবা কেউ তো বাড়িতে নেই এখন, তবে কিসের ভয় তোমার? তোমার আগের কথা জানতে খুব ইচ্ছা করে আমার। তোমার বাবার কথা, তোমার মার কথা, তোমাদের সেই সাদা গরু আর কালো বাছুরটার কথা, আমের ডালে বাঁধা দোলনাটার কথা, সব শুনবো তোমার কাছে। আগে তুমি আমার পাশে এইখানটায় বসো তো গৌরীদি। বাবার কথা আমার তেমন মনে পড়ে না। পাঠশালায় পড়াতো, চোখে চশমা হাতে বেদ। ছেলেরা খুব ভয় পেত। বাবাকে পথ দিয়ে যেতে দেখলেই এদিকে সেদিকে সরে পড়তো সবাই। আমি ভেবে পেতাম না বাবাকে ভয় কিসের। বাবা তো দোলনা বেঁধে দেয় আম গাছের ডালে, হাত ধরে সাঁতার শেখায় ঘোষপুকুরের ডুব জলে, মেলায় গিয়ে জিলিপি কিনে দেয়। বুঝতে পারতাম না ভয়ের কী আছে বাবার মধ্যে। আগে 2 গাল ভাত আমাকে না খাইয়ে যে খাওয়া শুরু করে না তাকে লোকে ভয় পায়। অবাক লাগতো আমার, হাসিও পেত। গরুকে চাপনা মেখে দেবে বলে খড়ের কাদায় হাত ডুবিয়ে সাপের ছবল খেয়েছিল একদিন। গায়ের লোকে কলার ভেলায় করে বাবাকে ভাসিয়ে দিয়ে এসেছিল ইচ্ছামতির জলে। অনেক দিন পর্যন্ত আমরা আশা ছিল একদিন বাবা সাঁতার কেটে ঠিক ফিরে আসবে। এত ভালো সাঁতার জানে বাবা। অল্প কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে বলল গৌরী, একবার ছেড়ে গেলে আর কেউ ফিরে আসি না, মাও ফিরে আসেনি। সুদীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। মার কথা পরে বলবো, ভাতটা রেঁধে না রাখলে মাসি এসে বকাবকি করবে। দীর্ঘ নিঃশ্বাস পড়ল চন্দ্রারও। হাতটা এতক্ষণ ধরেছিল গৌরীদির, ছেড়ে দিল। তার বাবাকেও যদি সাপে কাটে, একদিন তাকেও কি অন্যের বাড়িতে ভাত রাখতে হবে? 2 চোখ সজল হলো চন্দ্রার। বাজার ফিরে এলো ওরা। এই মেয়েটা, যা কাকুর সঙ্গে নিচে গিয়ে গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আয়। মাসির আদেশ মতো সবে 2 পা এগিয়েছে গৌরী। মৌসুমি তাকে বাধা দিয়ে বলল, থাক, তোর গিয়ে কাজ নেই, আমিই বরং যাচ্ছি। মাসির আজকালের এই ব্যবহারটায় খুব অবাক হয় গৌরী। আগে ঘরের হাজারটা কাজের সঙ্গে বাইরের টুকটাক বাজার করাটাও ছিল তার দৈনন্দিন ডিউটি। এখন বাইরে যাওয়া তো দূরের কথা, কলিং বেল বাজলে ফ্ল্যাটের দরজাটা পর্যন্ত খোলা বারণ হয়ে গেছে তার। গৌরী তো জানি না পাশের ফ্ল্যাটের রমলাদের কাজের ছেলেটাকে ধরে নিয়ে গেছে এনজিও না কারা যেন। কাজের ফাঁকে ফাঁকে রাস্তায় নেমে গিয়ে বিড়ি খেত আর বকবক করত ছেলেটা। এইসবের কারণে নজরে পড়ে গেছে কারোর। রমলাদের একটা নোটিশ ধরিয়ে দিয়ে ছেলেটাকে নিয়ে চলে গেছে। রমলাদের এখনো ভোগান্তির এক শেষ। চাইল্ড লেবার কেন রেখেছিলি? ভাগ্যিস গৌরী তাকে মেম সাহেব বলে না।
এই ভালো ডাক, মাসি। হঠাৎ শুনলে লোকে ভাববে বঞ্জি। ওর পোশাক আশাকটার দিকে একটু নজর রাখতে হবে এখন থেকে। কাজের মেয়ে বলে যেন চেনা না যায়। আজকের খরিদে তাই 4-7 কোলক সালোয়ার কুর্তা এসেছে গৌরীর জন্য। এই পোশাকে মেয়েদের বয়সের অনুপাতে একটু বড় বড় লাগে। চট করে চাইল্ড বলে মনে করা যাবে না। বাহ রে মেয়ে, ভাত রেঁধে আবার মাছগুলোও ভেজে রেখেছিস, বাহ। আমিও তোর জন্য অনেক কিছু এনেছি, খেয়ে ওঠে দেব। এত কিছু কেনাকাটা করে বড্ড হাঁপিয়ে গেছি রে। একটু সর্ষে পাউডার গুলে নিয়ে মাছের ঝালটা আজ রেঁধে ফেলতে পারবি? দেখি কেমন কাজের মেয়ে তুই। এইটুকুতেই খুশি অভাগা মেয়েটা। একটু মিষ্টি মুখ, একটু মিঠে কথা। আদেশটাকে অনুরোধে নরম কাপড় পরানো। মাসির মেঘাচ্ছন্ন মুখে এক পশলা হাসি। এনজিওদের কল্যাণে দিন ফিরে গেছে গৌরীর। ফ্ল্যাট বাড়ির 4 তলার ছাদে উঠে পা ছড়িয়ে বসে তাকে আর মুড়ি চিবুতে হয় না। ছাদে কার না কার চোখে পড়ে যাবে শেষে। মুড়ির বদলে রুটি ডিমের ভাগ পায় সে এখন। তবে খাবার টেবিলে বসার অনুমতি এখনও মেলেনি। সে রান্নাঘরে পিড়ি পেতে বসে খায়। এমনটাই তো খেত চিরদিন। গৌরী নিবিষ্ট মনে পাউরুটি আর অমলেট চিবই আজকাল। ছাদে হয়তো পায়রাগুলো আজও তাকে খোঁজে। রঞ্জনের অফিসের দপ্তরে গৌরীকে এনে দিয়েছিল গ্রাম থেকে। পাশের ফ্ল্যাটে এনজিও কাণ্ডের পর একবার ঠিক করা হয়েছিল এই বিপদ ঘাট থেকে নেমিয়ে ফেলাই মঙ্গল। চাইল্ড লেবার রাখা যখন এমনতর অপরাধ সাব্যস্ত হলো, দপ্তরিকে ডেকে তার হাতেই সঁপে দেওয়া যাক গৌরীকে। গৌরীর ঘন ঘন চোখ মোছা, অকারণে বারবার চন্দ্রার কাছে গিয়ে দাঁড়ানো, রঞ্জনীর মিটার প্রতি মায়া, চন্দ্রার তীব্রতর প্রতিবাদ গৌরীদি কোথাও যাবে না। এবং সর্বোপরি মৌসুমীর আরাম। সবকিছু বিবেচনা করে গৌরী প্রত্যর্পণের সিদ্ধান্তটা অচিরেই বাতিল করা হলো। তারই সঙ্গে গৌরীর নিচে যাওয়া, ছাদে ওঠা বন্ধ হলো। আর পাখি পড়া পরে তাকে শেখানো হলো, তুমি কে, বাড়ির মেয়ে, মাসির গুঞ্জি। খেতে বসে সকলে, এমনকি মাসি পর্যন্ত মাছের ঝাল রান্নার সুখ্যাতিতে পঞ্চমুখ। মাসি বলল, এত সুন্দর রান্নার হাত তোর, মাছ টাছগুলো এবার থেকে তুই রাখবি। কাজের কপাল না হলে মা বাবাকে সাত তাড়াতাড়ি কেড়ে নিবি কেন ভগবান? কাজে কোনো নালিশ নেই গৌরীর। তুমি শুধু এটুকুই প্রসন্ন থেকো মাসি। আমি এমন কিছু কটু কথা শুনতে চাই না যেগুলো মনে পড়লে বুকে ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। আয় মা গৌরী, তালের বড়া খাবি আয়, এক বাটি তাল ক্ষীরও করে রেখেছি তোর জন্য, আয় মা আয়, খেয়ে যা। বাবা মারা যাবার পরই কষ্টের সংসারে যত কিছুই বাদ পড়ুক, ভাদ্র মাসে তালের পদগুলো বাদ পড়েনি কখনোই। মেয়ে যে বড্ড ভালোবাসে। বাবা বেঁচে থাকতে আরেকটা জিনিস প্রায়ই হতো ভদ্র মাসে। গলা কুটকুট করতো, খেতে চাইতো না গৌরী। বাবা বলতো, ভাদ্রে না খাবে ওল, সত্তরে বাজাবে ঢোল। ঠিক কথা। বাবা মারা যাবার পরে ওল খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারই পরিণতিতে হয়তো মা মারা যাবার পরই বছর ঘুরতে না ঘুরতেই শত্রুদের ঢোল বেজে উঠল চরচর করে। কথায় বলে জ্ঞাতি শত্রু। এক লতার পাতায় কাকা একদিন এসে বলল, তোর বাবা অনেক টাকা ধার করেছিল আমার থেকে, সুদে আসলে সে প্রায় 3,000 হয়ে গেছে। টাকাটা তো আর ফেলে রাখা যায় না, তুই বা কোথা থেকে দিবি এতগুলো টাকা? আমি বলি কি, তোর এইসব ঘরবাড়ি জমি বেচে যে কটা টাকা ওঠে তাতেই না হয় সন্তোষ করে নেব আমি। আর তোর থাকার চিন্তা, কাকার কাছে থাকবি, হাতে হাতে কাকে দুটো কাজ করে দিবি। বাবা কথায় কথায় বলতো, নুনে ভাতে গেল দিন, কর্য করলাম রল লিন। সেই বাবা নাকি ধার করতে গেছে ভরত কাকার কাছে। দুধে সন্দেশে বড় হয়নি, জ্বালা পোড়া খেতে খেতে বড় হয়েছে গৌরী। সে বুঝলো, কথা বাড়ালেই নকল কাগজ আসবে, 5-10 টাকায় 2-4 জন সাক্ষীও জোগাড় করে ফেলবে ভরত কাকা। শকুনির চোখ যখন পড়েছে ভাগার ছেড়ে চলে যাওয়াতেই মঙ্গল। তবে এই প্রবঞ্চকের বাড়ি কাজের মেয়ে হয়ে থাকবে না সে কিছুতেই। পাশের ভিটের নন্দদা যে শহর কলকাতায় এত বড় অফিসে দপ্তরের কাজ করে, সব শুনে বলল, কাজ করেই যখন খেতে হবে কলকাতায় চল। আমাদের অফিসের রঞ্জন সাহেব একজন কাজের লোক খুঁজছেন, ভালো লোক। তোর কষ্টের কথা শুনলে ঠিক রেখে নেবেন তোকে। 7 ঘর প্রচার, 6টাখানিক ধানের জমির মস্ত জমিদারি আর মস্ত ভিটেটুকু ভরত কাকার নামে লিখে দিয়ে নন্দদার হাত ধরে রাঙা মাটির পথে বেরিয়ে পড়ল এক গ্রাম্য কিশোরী। কখনোই আর যার বাবার হাত টাঙানো আমডালের দোলনায় দোলা হবে না, হাঁপুর হুপুর সাঁতার কাটা হবে না ঘোষপুকুরে। সত্যি মাছের ঝালটা খুব ভালো হয়েছিল খেতে। হাত চারটে চারটে গৌরী ভাবছিল, কি জানি কি এনেছে মাসি তার জন্য। খেয়ে ওঠে কি যেন দেবে বলেছে তাকে। হ্যাঁ রে, খাওয়া হলো তোর? ডাক পারল মাসি। হাতটা ধুয়ে আমার ঘরে আয়। যার বাপ মা নেই ভালোবাসা করবে সে কোন লজ্জায়। দুরু দুরু বুকে চুপিচাপি পা ফেলে গৌরী গিয়ে দাঁড়ালো মৌসুমীর কাছে। কৌতূহলে চন্দ্রাও উঠে এলো নিচের ঘর ছেলে। আশাতীত উপহার পেয়ে ভারী অনুশোচনা হলো গৌরীর। মিথ্যেই মাসিকে সে নিত্যয় নিষ্ঠুর ভাবত। এত ভালোবাসি মাসি তাকে, 4 সেট জামা কাপড় এনে দিয়েছে তাকে। তাও কোন কাপড়? যে কাপড় চাটুজ্জে বাড়ির মেয়েরা পুজোর সময় শহর থেকে গ্রামে ফিরে এসে প্রজাপতির মতো ঘুরে বেড়াতো গ্রাম জুড়ে। সেই লম্বা ঝুলের পুরো গা ঢাকা জামা পাজামা। যা চট করে তোর এই ফ্রকটা ছেড়ে 1 সেট সালোয়ার কুর্তা পরে আয় তো দেখি, কেমন মানিয়েছে তোকে। ঘরে এসে চন্দ্রা বেছে দিল, এই পার্পল কালারটা আগে পরো গৌরীদি, তোমাকে খুব মানাবে।
কই রে, এলি? হাই তুলতে তুলতে তাড়া দিল মৌসুমি। চোখ খুলে রাখতে পারছি না ঘুমে, দেখি কেমন মানালো তোকে। পাত্রপক্ষের সামনে কুনির আগমনের জড়তা এখন গৌরীর পায়। চন্দ্রা তার হাত ধরে নিয়ে গিয়ে দাঁড়ালো বাবা মার সামনে। দেখো মা, দেখো বাবা, কি সুন্দর লাগছে গৌরীদিকে দেখতে। গৌরী লজ্জায় মরে যাচ্ছে, মুখ তুলতে পারছে না কিছুতেই। তার পুরা জীবনে এমন সুখের মুহূর্ত খুব কম এসেছে। রঞ্জন জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, পছন্দ হয়েছে তোর এই পোশাকটা? মাথা হেলিয়ে কোনো মতে হ্যাঁ জানিয়ে পালিয়ে গেল গৌরী ঘর ছেড়ে। মৌসুমি বরকে বলল, আর কেউ বলবে চাই ক্লেবার? সত্যি ফ্রক ছাড়তেই যেন কত বড় হয়ে গেল মেয়েটা। নাও এবার ঘুমাও, খুব ছোটাছুটি হয়েছে আজ মলে। নিজেদের ঘরে ফিরে এসে চন্দ্রা বায়না ধরল, তোমার এক সেট সালোয়ার কুর্তা একবার আমাকে পরতে দেবে গৌরীদি? বড্ড ইচ্ছা করছে, একবার পরেই খুলে দেবো তোমাকে। এভাবে বলছিস কেন চন্দ্রা? তোর যেটা ইচ্ছা পরে থাক না, যতক্ষণ খুশি তোর। তবে এইটা পরি। আকাশি রঙের সিটটা তুলে নিয়ে কল ঘরে ঢুকে গেল চন্দ্রা। চন্দ্রার ঘরে চন্দ্রার পালঙের দক্ষিণ দিকে জানলার নিচে মেঝেতে গৌরী তার গোটানো বিছানোটা বিছিয়ে নিয়ে শুয়ে পড়ল। নতুন পোশাকে বেরিয়ে এসে চন্দ্রা দাঁড়ালো গৌরীর সামনে। আমাকে কেমন লাগছে গৌরীদি? এতদিন মনে হতো প্রজাপতি, আজ মনে হচ্ছে জলপরি। আকাশি জামাটা যেন ইচ্ছামতি জল। খুব সুন্দর লাগছে তোকে। এক্ষুনি ছাড়তে হবে না, পড়ে থাক, কাকু আর মাসি ঘুম থেকে উঠে দেখবে। ভাত ঘুমে বাড়ি এতক্ষণ নিঝুম হয়েছিল। সন্ধে হয় হয় আড়মোড়া ভেঙে উঠে বসলো মৌসুমি। একটু চা দিবি মা গৌরী? ব্যাস, এইটুকুই চাওয়ার ছিল গৌরী। স্বজনহারা মেয়েটা তার শক্তির শেষ বিন্দুটি অবধি দিয়ে তোমাদের সেবা করে যাবে, শুধু তাকে অনাত্মীয় করে রেখো না তোমরা। লাফিয়ে উঠে পড়ল গৌরী। দ্রুত হাতে বিছানাটা গুটিয়ে রেখে ওদের ঘরে উকি দিয়ে বলল, এক্ষুনি দিচ্ছি মাসি, ততক্ষণ একবার ও ঘরে গিয়ে দেখে এসো। মৌসুমির একার দেখায় সুখ হলো না। রঞ্জনের হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখল মৌসুমি সেই দৃশ্য। তাদের চিরাপরিচিত মুখখানা অচেনা সাজে শুয়ে আছে বিছানা আলো করে। চুপ করে দাঁড়িয়েছিল তার মেয়ের পালঙ্কের পাশে। অস্বস্তিকর সেই নিরাপত্তার আলগা খোঁচায় ঘুম ভেঙে গেল চন্দ্রার। বাবা মা হাঁ করে তাকিয়ে আছে তার দিকে। ও, তার নতুন পোশাক! নাচের ভঙ্গিমায় উঠে দাঁড়ালো মেয়ে, লাফাতে লাগলো বিছানার উপরে। আমিও এবার থেকে আর ফ্রক পরবো না, আমিও বড় হয়ে গেছি, আমাকেও কুর্তা সেট কিনে দাও। মৌসুমি বলল, আচ্ছা আচ্ছা, এনে দেবো তোর জন্য, মধ্যে মধ্যে পড়িস। চায়ের জল গ্যাস স্টোভে বসিয়ে গৌরী এসে দরজার কাছে দাঁড়িয়ে চন্দ্রার লাফালাফি দেখে মিটিমিটি হাসছিল। চন্দ্রা ডাকলো তাকে, এসো গৌরীদি। বাবা মাকে দুপাশে দাঁড় করিয়ে গৌরী আর নিজের মাঝখান থেকে নিজের মোবাইল ফোনে একটা সেলফি ছবি তুলে রাখলো চন্দ্রা। চন্দ্রার কথা মতো গৌরী তার একটা হাত তুলে রেখেছিল চন্দ্রার কাঁধের ওপরে। কিছুদিন পরে ছবিটা খুব কাজে লেগে গেল, ফাঁড়া কাটিয়ে দিল গৌরী। মেয়েদের বোর্ডিং ফোর্ডিংয়ের ব্যাপারে যেসব কথা কানে আসে, কোথায় গিয়ে কেমন লোকের পাল্লায় পড়তো মেয়েটা, বাঁচিয়ে দিল চন্দ্রার তোলা এই সেলফি ফটোটা। স্কুল থেকে ফেরার পথে সেদিন খুব ভিজে গেল চন্দ্রা। বিকেল থেকে নাকে জল, চোখে জল। সন্ধ্যের পর হাঁচি কাশি। রাত একটু গভীর হতেই গায়ে মাথায় ব্যথা, জ্বর জারি। চিকিৎসা চলছিল প্যারাসিটামলের। জ্বর কখনো কমে কখনো বাড়ে। দিন সাতেক পরে বাঁকা পথ নিল অসুখ। ডাক্তারের যাতায়াত শুরু হলো ঘন ঘন। ডাক্তার বলল, হয় হাসপাতালে দিন, নয় বাড়িতে ট্রেন্ড নার্স রাখুন। ট্রেন্ড নার্স এলো। সে তার ট্রেনিংয়ের গুমরে নিজের হাত পা নাড়ে না, নির্দেশ দিয়ে কাজ করায় গৌরীকে দিয়ে। গৌরী নিরলস সেবা করে চন্দ্রার। নার্স ঝিমোয় অথবা ঘুমোয়। ক্রমে আরোগ্য লাভ করে চন্দ্রা। ট্রেন্ড নার্সকে ছুটি দেওয়া হয়। তাকে বিদায় করে এসে মৌসুমি মন্তব্য করল, বেশ, যা হোক ঘুমিয়ে ঘুমিয়ে টাকাটা নিয়ে গেল নার্সটা। সব কিছু করলো তো গৌরী। গৌরী যত্ন করে চুল বেঁধে দিচ্ছিল চন্দ্রার। বলল, আমার বোন আমি যেভাবে করব সেভাবে কেন করবে মাসি? সেই রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটল। টেবিলে যথারীতি ওদের খাবার পরিবেশন করে নিজের খাবার নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছিল গৌরী। তার হাত চেপে ধরে মৌসুমি বলল, বোনের পাশের চেয়ারটায় বস গিয়ে। সামনের সোমবার থেকে চন্দ্রা স্কুলে যাওয়া শুরু করবে। এর মধ্যে হঠাৎ সদল বলে এনজিওওয়ালারা একদিন চড়াও হলো মৌসুমিদের ফ্ল্যাটে। কী করে যেন গৌরীর খবর পৌঁছে গেছে তাদের দপ্তরে। গৌরীর দরজা খোলা বারণ। চন্দ্রা দরজা খুলে ভিড় থেকে বলল, বাবা মা বাড়ি নেই, পরে আসবেন আপনারা চাঁদা নিতে। কিসের পুজো? পুজো না খুকি। কিসের খুকি? আমি ক্লাস 8-এ পড়ি। আমি মিস চন্দ্রা দত্ত। সরি, ভেরি সরি মিস দত্ত। এনজিও থেকে এসেছি, আমরা গৌরীকে খুঁজছি। গৌরীদি, এরা তোমাকে খুঁজছে। কে রে চন্দ্রা? বুঝতে পারছি না, চাঁদার পার্টির মতো দেখাচ্ছে। এনজিও না কি যেন বলছে। আসছি, দাঁড়াতে বলো ওদের। এনজিওওয়ালারা হাঁ করে দুজনের কথা শুনল। কে রে চন্দ্রা? আবার দাঁড়াতে বলো ওদের? চাইল্ড লেবার কি মনিবের মেয়েকে এইভাবে তুই তুকারি করতে পারে নাকি? তুমি কার সাথে কথা বলছো মিস চন্দ্রা দত্ত? জানতে চাইল আগন্তুকেরা।
আমার দিদির সঙ্গে, গৌরীদির সঙ্গে। তোমরা ছবি দেখবে তার? এই দেখো। ওদের ধন্তে ফেলার জন্য তার হাতের মোবাইলে সেদিনের তোলা সেলফি ছবিটা খুলে দেখালো চন্দ্রা। তোমার কাঁধে হাত রেখে যে দাঁড়িয়ে আছে সে তোমার গৌরীদি। আর আমরা খবর পেয়েছিলাম গৌরী নাকি তোমাদের ঘরের কাজের মেয়ে। কাজের মেয়ে মনিমের মেয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকে কখনো? তুই তো কাটি করে মালিবের মেয়েকে। আর তোমার থেকে ভালো কুর্তা সেটে তোমার থেকে লম্বা আর বড় এই মেয়েটা নাকি একজন চাইল্ড লেবার। কী যে সব খবর আসে আমাদের কাছে। সরি মিস চন্দ্রা, ভুল খবর পেয়েছিলাম আমরা। তোমার দিদিকে ডাকতে হবে না, আমরা যাচ্ছি। দিদি, তোকে পড়ালেখা ছেড়ে উঠে আসতে হবে না। ওদের বার করে দরজা বন্ধ করে দিল চন্দ্রা। কাজকর্ম ছেড়ে পড়ালেখা করছে সে নাকি কাজের নেই। নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে চলে গেল ওরা। হাতে অন্য কোনো কাজ ছিল না, তাই কাপলেটগুলো সাবান ঘষে ঝকঝকে করে তুলে রাখছিল গৌরী। চন্দ্রা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, আর একটু হলে তোমাকে ধরে নিয়ে চলে যেত গৌরীদি। ভাগ্যিস ছবিটা তুলে রেখেছিলাম। কেমন লোক, কি তাদের মতলব, কোথায় নিয়ে গিয়ে ফেলতো। একটা ফাড়া কেটে গেল তোমার। একটা সরু সুতোয় এখনও সে বাধা আছে তার জন্মপীঠের সঙ্গে। এরা তার নন্দদার চেনা লোক। পাশের বাড়ির সেই নন্দদা যে তার বাবার ছাত্র, যাকে সে এতটুকু বয়স থেকে ভাইফোঁটা দিত, তার ছোট্ট আঙুল চন্দনে তুলে ওরা ধরে নিয়ে গেলে সেই সরু সুতোটুকুও ছেড়ে যেত চিলেকালের মতো। হারিয়ে যেত গৌরী বিশাল এই পৃথিবীতে। কোনো ঠিকানায় বাধা থাকতো না আর তার পরিচয়। সত্যিই ফাড়া কেটে গেছে একটা। পরম পুলকে গৌরীও জড়িয়ে ধরল তার মুক্তিদাতাকে।